আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে আমার এই ক্লাসটা হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এপিসোড নাম্বার 8, বিষয় রসায়ন দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেসব বিষয় আলোচনা করা হবে, সিএফসি কি, তারপর সিএফসি এর নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপর সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়, তারপর অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আর্হেনিয়াস অ্যাসিড কারক তত্ত্ব, তারপর আর্হেনিয়াস অ্যাসিড কারক তত্ত্বের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আজকে আলোচনা করব। সিএফসি কি? মিথেন বা ইথেনের ফ্লোরিন বা ক্লোরিনের জাতকসমূহকে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি বলে। তো ক্লোরোফ্লোরোকার্বন, এদের বাণিজ্যিক নাম ফ্রেয়ন্স, নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, গন্ধহীন, অদাহ্য, নিষ্ক্রিয়, পানিতে অদ্রবণীয় এবং অবিষাক্ত পদার্থ। যেমন CFC11, CFCl3, CFC12, এটা CFC12, CF2, Cl2, CFC113, এটা হচ্ছে CFC113, এটার সংকেত দেওয়া হয়েছে। এবার এই যে CFC12-11 বললাম, এগুলোর নামকরণটা কীভাবে হয়েছে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো CFCর নামকরণ পদ্ধতি, আমি CFC113টা নিয়ে তো উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এটা ফ্রিয়ন 113, গাঠনিক সংখ্যাটা দেখো F F F, ফ্লোরিন এখানে 3টা আছে, এখানে ক্লোরিন 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 আছে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটি কীভাবে নির্ধারণ করি, CFC11, 12, CFC113 কীভাবে নির্ধারণ করি, এই পদ্ধতি এখান থেকে বের করার চেষ্টা করবে। প্রথমে ফার্স্ট ডিজিট ফ্লোরিন পরমাণুর সংখ্যা। তাহলে এখানে ফ্লোরিন পরমাণু কয়টা আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ এখানে ফার্স্ট ডিজিট ইকুয়াল টু 3। সেকেন্ড ডিজিট হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা প্লাস 1। এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নেই, হ্যাঁ। তার সেকেন্ড ডিজিট ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1। থার্ড ডিজিট ইকুয়াল টু কার্বন পরমাণুর সংখ্যা মাইনাস 1। তাহলে এখানে কার্বন পরমাণু কয়টা আছে? 1টা 2টা, অর্থাৎ থার্ড ডিজিট ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তারপর ফোর্থ ডিজিট ইকুয়াল টু কার্বন কার্বন দ্বিবন্ধন সংখ্যা। এখানে তো কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, তাহলে ফোর্থ ডিজিট ইকুয়াল টু 0। সুতরাং সংখ্যাটি 0113, অর্থাৎ 0113 ইকুয়াল টু 113। তাহলে যোগটির নাম ফ্রিয়ন ইকুয়াল টু 113। এইভাবে সিএফসি এর নামকরণ করা হয়। সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয় কিভাবে ঘটে সেটা নিয়ে আলোচনা করব। স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে সিএফসি অণুর কার্বন ক্লোরিন বন্ধন ভেঙে মুক্ত ইলেকট্রন যুক্ত ক্লোরিন পরমাণু বা সিএল, এটা ইলেকট্রন দিয়েছে, ফ্রি রেডিক্যাল বোঝানো হয়েছে, বা ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে। ফ্রি রেডিক্যালটা সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। উক্ত ফ্রি রেডিক্যাল ওজোন অণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক বা ClO, এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক উৎপন্ন করে। পরে এই ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণু ও ক্লোরিন ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে।
তাহলে দেখো আমরা এখানে সমীকরণের সাহায্যে দেখি সিএফসি এখানে ইউভি রশ্মির প্রভাবে ভেঙে এখানে ক্লোরিন মুক্তমূলক সৃষ্টি করেছে। এই ক্লোরিন মুক্তমূলক ওজোন অণুর সাথে বিক্রিয়া করে এখানে ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক সৃষ্টি করেছে। তারপর দেখো এই ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এখানে একটা ক্লোরিনের মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে এবং ওজোন অণু সৃষ্টি করে। তাহলে দেখা গেছে কি এখানে অক্সিজেন অণু সৃষ্টি করে। তাহলে এখানে ওজোন অণুটা ভেঙে অক্সিজেন অণুতে পরিণত হয়। অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার। তো অ্যাসিড বৃষ্টি কেন হয় এবং এটা কিভাবে প্রতিকার করা যায় এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যাসিড বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 এর কম হলে উক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। কারণ সাধারণত বৃষ্টির পানির সাথে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3 রূপান্তরিত হয়। কিন্তু এই কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়ার কারণে বৃষ্টির পানির পিএইচ এর মানে তেমন পরিবর্তন হয় না। কিন্তু বৃষ্টির পানি যখন বায়ুতে অধিক পরিমাণে উপস্থিত সালফার অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড গ্যাসসমূহের সাথে যুক্ত হয় তখন তা রূপান্তরিত হয়ে এসব অ্যাসিডে পরিণত হয়। ফলে বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 অপেক্ষা কমে যায়, অর্থাৎ তা অ্যাসিড বৃষ্টিতে রূপান্তরিত হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ুতে উপস্থিত সালফার অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাসসমূহ। দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি যে ইন্ডাস্ট্রি থেকে এখান থেকে বর্জ্য গ্যাস হিসাবে নাইট্রোজেন অক্সাইডগুলো এবং এখানে সালফার অক্সাইড অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড এগুলো নির্গত হচ্ছে। এগুলো বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে একসময় অ্যাসিডে পরিণত হয় এবং এটা বৃষ্টির পানির সাথে ধুয়ে মাটিতে নেমে আসে। পরে যেহেতু বৃষ্টির পানির সাথে যুক্ত হয় তাই বৃষ্টির পানির পিএইচটা কমে যায়, তো এটা পিএইচটা 5.6 এর কম হয়ে যায়। এই কারণে ওই বৃষ্টিটাকে অ্যাসিড বৃষ্টি বলা। অ্যাসিড বৃষ্টির প্রতিকার, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হলে কীভাবে প্রতিকার করবো এটা, যেহেতু এটা ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টি হওয়ার পরে জলাশয় ও জমিতে লাইম বা চুনো পাথর প্রয়োগ করলে অতিরিক্ত অ্যাসিড ক্যালসিয়াম লবণে পরিণত হয়। শিল্পক্ষেত্রে বর্জ্য গ্যাস হিসাবে নির্গত নাইট্রোজেন অক্সাইড গ্যাসকে কনভার্টারের মাধ্যমে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করে মুক্ত করা হয়। যদি শিল্প ক্ষেত্র থেকে বা কারখানা থেকে যে বর্জ্য গ্যাস হিসেবে নাইট্রোজেন অক্সাইড নির্গত হয় এগুলো যদি আমরা কনভার্টারের মাধ্যমে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করে দিই তাহলে অ্যাসিড বৃষ্টি আর হবে না। শিল্পক্ষেত্রে বর্জ্য গ্যাস হিসাবে নির্গত সালফার অক্সাইড গ্যাস সরাসরি পরিবেশে না ছেড়ে চুনের পানির মধ্যে চালনা করে সালফার অক্সাইড গ্যাসে চুনের পানি দ্বারা শোষিত হয়। আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব। 1887 সালে বিজ্ঞানী আর্হেনিয়াস জলীয় দ্রবণের উপর আচরণের ভিত্তিতে অ্যাসিড ক্ষারক সংজ্ঞায়িত করেন, যা আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ বিজ্ঞানী আর্হেনিয়াস অ্যাসিড আর ক্ষার সংজ্ঞায়িত করে জলীয় দ্রবণের উপর তার আচরণের উপর নির্ভর করে। অ্যাসিড বা অম্ল হলো হাইড্রোজেনযুক্ত যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। যেমন এইসব অ্যাসিড দেওয়া হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অনেকগুলো অ্যাসিড দেওয়া হয়েছে জলীয় দ্রবণে যেগুলো হাইড্রোজেন আয়ন দান করে। যেমন এখানে দেখো HCl + H2 এখানে হাইড্রোজেন আয়নটা দান করছে জলীয় দ্রবণে কি এই কারণে এটা একটা অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একই অবস্থা, দেখো পানির সাথে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করেছে।
তাহলে এটা একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হবে। ক্ষারক, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে সেগুলোকে ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে, আর এই কারণে এরা ক্ষারক। এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা এখানে H2OH মাইনাস হাইড্রোক্সিল আয়নটা দান করেছে। এখানে একই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এক অবস্থা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্বের সাফল্য। আর্হেনিয়াস তত্ত্ব জলীয় দ্রবণে খুবই কার্যকর। তাহলে এটা জলীয় দ্রবণে কার্যকর হচ্ছে, একটু মনে রাখবে তোমরা। আর্হেনিয়াস তত্ত্বের সাহায্যে অম্লীয় ও ক্ষারকীয় বিয়োজন ধ্রুবক Ka ও Kb নির্ণয় করা যায়। কোনো জলীয় দ্রবণ ক্ষারকীয় না অম্লীয় তা এই তত্ত্বের সাহায্যে বের করা যায়। তাহলে কোনো একটি জলীয় দ্রবণ, এটার পিএইচ কত সেটাও আমরা এই তত্ত্বের সাহায্যে বের করতে পারি, বা ক্ষারকীয় কিনা অম্লীয় কিনা এটা আর কি। আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্বের সীমাবদ্ধতা। আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্বে যেমন সাফল্য আছে তেমন অনেক সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। আর্হেনিয়াস তত্ত্ব অজলীয় দ্রবণে কার্যকর না, অর্থাৎ এটা জলীয় দ্রবণে কার্যকর, একটু মনে রাখবে। অর্থাৎ যেখানে অজলীয় সেখানে এই তত্ত্ব দ্বারা অ্যাসিড ক্ষারক কোনটি তা ব্যাখ্যা প্রদান করতে পারে না। গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের অম্লীয় ও ক্ষারকীয় ধর্ম আর্হেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ দেখো গ্যাসীয় অবস্থায় অ্যামোনিয়া এইচসিএলের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়েছে। এখানে যে ক্ষারক বা অম্ল এটা কেন হয়েছে এটা আর্হেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, কারণ এখানে যেহেতু আর্হেনিয়াস তত্ত্বে বলা হয়েছে অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে আর ক্ষার হাইড্রোক্সিল আয়ন, কিন্তু এক্ষেত্রে এটা হয়নি। এই কারণে গ্যাসীয় অবস্থায় সেটা প্রযোজ্য না। সোডিয়াম কার্বনেট লবণ ক্ষারকীয় কেন তা আর্হেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা প্রদান করতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোড 8 ক্লাসটা সাজানো হয়েছে এসব বিষয় নিয়ে। তোমাদের জন্য আমার শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। ধন্যবাদ। আর যদি সম্ভব হয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।